কলকাতা টিভিতে সবাইকে স্বাগত। জয় জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। খেলার দুনিয়ার সব খবর নিয়ে এসছি স্টেডিয়াম বুলেটিনে, আপনাদের ফেভারিট শো। আর স্টেডিয়াম বুলেটিনে আজকে প্রথম যে খবরটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জসপ্রীত বুমরা বাদ শ্রীলঙ্কা সফর থেকে। এবং এই খবরটা যারা স্টেডিয়াম বুলেটিন প্রতিদিন দেখেন তারা নিশ্চয়ই জানেন, গতকাল আমরা এই প্রতিবেদনটা করেছিলাম। জসপ্রীত বুমরা থাকতে নাও পারে, তার জায়গায় আকিব নবী আসতে পারেন। ঠিক সেটাই আমরা দল থেকে বাদ, এবং আকিব নবী কাশ্মীরের এই বোলার তিনি এসছেন। এবার জসপ্রীত বুমরাকে নেওয়ার জন্য বিসিসিআই কিন্তু একদম তটস্থ ছিল, ভারতীয় টিম ম্যানেজমেন্ট তটস্থ ছিল। কিন্তু তার সত্ত্বেও জসপ্রীত বুমরাকে কেন সরে যেতে হলো, চোটের জন্য সরে যেতে হলো সেটা তো আমরা জানি, কিন্তু চোটের পেছনে যে গল্পটা, যে কাহিনীটা, সেটার পোস্টমর্টম করব আজ। জসপ্রীত বুমরা কে নিয়ে যা ঘটছে বিগত 48 ঘন্টায়, সেটা নিয়ে কিন্তু একটা ওয়েব সিরিজ হয়ে যাবে। কি হয়েছে একদম পর্যায়ক্রমিকভাবে যদি আমরা বলি, জসপ্রীত বুমরাকে 3 দিন আগে ফিট ঘোষণা করা হয়। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে তিনি ফিটনেস টেস্ট দেন এবং সেখানে ফিট ঘোষণা করা হয়। আমরা বারবার বলছিলাম একটাই কারণে জসপ্রীত বুমরাকে খেলাতে চাইছে এক্ষেত্রে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, কারণ প্রতিপক্ষ শুধুমাত্র শ্রীলঙ্কা নয়, প্রতিপক্ষ হচ্ছে এক্ষেত্রে WTC র্যাঙ্কিং। আপনাদের বলে রাখি, WTC র্যাঙ্কিংয়ে ভারতের স্থান এই মুহূর্তে 5ম। ভারতের উপরে বাংলাদেশ, ভুল বলছি না, আপনারা একদম ঠিক শুনছেন, ভারতের উপরে 4র্থ স্থানে বাংলাদেশ রয়েছে। আমি যদি পয়েন্ট পার্সেন্টেজটা বলি, ভারত 48.15 পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে 5ম স্থানে। এবং সেই জন্য এখন যতগুলো টেস্ট ম্যাচ হবে প্রত্যেকটা টেস্ট ম্যাচ কিন্তু ডু অর ডাই। আর সেই জন্যই বিসিসিআই এর শীর্ষকর্তা থেকে শুরু করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট প্রত্যেকেই চাইছিলেন যে জসপ্রীত বুমরা যাতে খেলে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই দুটো টেস্ট ম্যাচ। কিন্তু গতকাল কলকাতা টিভি বিসিসিআই এর এক কর্তার সঙ্গে কথা বলে এবং তিনি স্পষ্টতই জানান যে এখনো পর্যন্ত জসপ্রীত বুমরা ফিট নন। এবং তিনি এটাও বলছেন যে কি হচ্ছে বোঝা খুব মুশকিল, যেখানে সেন্টার অফ এক্সিলেন্সে তিনি ফিটনেস সার্টিফিকেট পাচ্ছেন, তারপরে কি হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে যে তাকে আনফিট বলছে। বলে রাখি, জসপ্রীত বুমরার এই যে চোটটা, সেটা T20 ওয়ার্ল্ড কাপ চলাকালীনই তিনি পেয়েছিলেন। এবং যে চোটটা এখন গুরুতর আকার নিয়েছে সেটা হচ্ছে যে বাঁ হাঁটুটা ফুলে রয়েছে। এবং এই চোটের কারণে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে খেলেননি। আশা করা হচ্ছিল তিনি টেস্ট ম্যাচে খেলবেন, কারণ আমি আবারও বলছি, প্রতিপক্ষ শুধু শ্রীলঙ্কা নয়, প্রতিপক্ষ এক্ষেত্রে WTC র্যাঙ্কিং। কিন্তু অবশেষে কি হলো, জসপ্রীত বুমরাকে খেলাতে পারলো না। এবার প্রশ্ন উঠছে বারবার কেন এটা হচ্ছে। জসপ্রীত বুমরাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে খেলানো হচ্ছে, তা সত্ত্বেও তিনি চোটগ্রস্ত হচ্ছেন। এবং চোটগ্রস্ত হলে তিনি দ্রুত সেরে উঠছেন না কেন, এই দায়টা কে নেবে? কারণ তিনি মেইন স্ট্রিম বোলার, তিনি লিড করছেন, স্পিয়ার হেড রোল প্লে করছেন। সেক্ষেত্রে যদি জসপ্রীত বুমরা না খেলেন তাহলে কিন্তু ভারতীয় দল অনেকটাই ব্যাকফুটে থাকবে। আর সেই জন্য আমাদের এক্সক্লুসিভ খবর যে আরও 2 জনের চাকরি যেতে পারে। গতকাল আপনারা জানেন যে শুভদীপ ঘোষ ফিল্ডিং কোচ হয়েছে, টি দিলীপকে সরিয়ে দেওয়া হয়েছে। টি দিলীপের পারফরমেন্স জঘন্য পারফরমেন্স, জিম্বাবুয়েতে যদি ভারতের পারফরমেন্স দেখেন, সেখানে ভারতীয় ফিল্ডাররা কতগুলো ক্যাচ মিস করেছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন টি দিলীপের কি মার্কশিট। এবং এটার আগে আমরা বলেছিলাম যে ভারতীয় সহকারী কোচ যিনি রয়েছেন রায়ান টেন দুশাখাতে, তিনি নিজেই কন্টিনিউ করতে চান না, তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। এবার নিশানায় এসছে ফিজিওথেরাপিস্ট। আমি একটু বলে রাখি, ভারতীয় দলের ফিজিওথেরাপিস্ট কমলেশ জৈন তিনি বরখাস্ত হতে পারেন। আমাদের কাছে এটা খবর আসছে। এবং আমি বলে রাখি, কমলেশ জৈন 2022 সালে নিযুক্ত করা হয়েছে, নিতিন প্যাটেলের জায়গায় তিনি এসছিলেন। কমলেশ জৈনকে নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। শুধু কমলেশ জৈন নয়, আমাদের কাছে যা রিপোর্ট, যা সোর্স বলছে, তাতে আদ্রিয়ান লেরু, তিনি দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ, তাকেও কিন্তু বরখাস্ত করা হতে পারে। প্রশ্ন করা হচ্ছে, তাদেরকে শোকজ করা হয়েছে যে কিভাবে ক্রিকেটারদের ট্রিট করা হচ্ছে, যেখানে জসপ্রীত বুমরা এরকম একজন প্লেয়ার, তাকে ঠিকঠাক করে কি মেডিকেল মনিটরিং করা হচ্ছে না। শুধু জসপ্রীত বুমরা নয়, শুভমান গিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে ইডেন গার্ডেন্সে নভেম্বর মাসে শীতের কলকাতায় টেস্ট ম্যাচ চলছিল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি খেলতে নেমে ব্যাটিং করতে নেমে ঘাড়ের চোটে আক্রান্ত হন। ঘাড়ের চোটের থেকেও কিন্তু তিনি বেরিয়ে আসতে পারেননি। তাই ওটাই বলার যে
এখানে সবকিছুই গন্ডগোল, যেখানে শুভমান গিল এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ নয়, সাই সুদর্শন খেলবেন কিনা কেউ যায় না, ওয়াশিংটন সুন্দর খেলতে পারছেন না, নীতিশ কুমার রেড্ডি আনঅ্যাভেলেবেল। তাহলে এরা দুজন করছে কি? এটা বিসিসিআইয়ের এক শীর্ষকর্তা কিন্তু প্রশ্ন তুলেছেন। তাই এটাই দেখার যে এই দুজনের চাকরি বাঁচবে তো। তাই এটাই বলার যে এখনো অনেক কিছু দেখার বাকি। এই খবরে তো ছিলাম, এবার জসপ্রীত বুমরাকে নিয়ে তো কথা বলছি, তবে এবার একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই। ফিরে এলাম স্টেডিয়াম বুলেটিনে। ভারতীয় দল নির্বাচন নিয়ে কথা বলছি, জসপ্রীত বুমরা নিয়ে অনেক কথা বললাম, আকিব নবীকে নিয়েও কিছুটা তার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি অলরেডি। আকিব নবী যিনি কাশ্মীরের এরকম বোলার, যিনি গতবার এত ভালো পারফরমেন্স দিয়েছেন, বাংলাকে সেমিফাইনালে একা হারিয়ে দিয়েছেন। তার ট্র্যাক রেকর্ড যদি বলি তাহলে সেক্ষেত্রে মানে 60টি উইকেট গতবার নিয়েছেন, তো তাকে নেওয়া হয়েছে, এটা তো ভালো খবর। এবার সার্বিক যে দল নির্বাচন সেখানে আসবো। সার্বিক যে দল নির্বাচন সেখানে আমরা দেখব যে কারা কারা দলে সুযোগ পেলেন। শুভমান গিল ক্যাপ্টেন, তিনি রয়েছেন, তবে আবারও বলছি শুভমান গিল দলে রয়েছে ঠিকই, কিন্তু তার ঘাড়ের ব্যথাটা কিন্তু এখনো কমেনি, এবং সেই জন্যই যত রকম পোস্টমর্টেম যে তাহলে ফিজিওথেরাপিস্টের কাজটা কি, তাহলে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের কাজটা কি। শুভমান গিল ক্যাপ্টেন, KL রাহুল ভাইস ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্তের কাছে একটা কিন্তু অগ্নি পরীক্ষা। ঋষভ পান্তা এর আগে অনেক সুযোগ পেয়েছেন এবং এবার রেড বল ক্রিকেটে তাকে আরও একবার কিন্তু প্রমাণ করতে হবে যে তিনি এই টিমের মসিহা। এরপর আসবে সাই সুদর্শনকে নিয়েছেন অবশ্যই সিলেক্টররা, তবে একই সঙ্গে যে মেলটা বিসিসিআই করেছে সেখানে একটা স্টার মার্ক দেওয়া আছে, এবং স্টার মার্কের তলায় লেখা আছে সাবজেক্ট টু ফিটনেস ক্লিয়ারেন্স। ওই মানে সাই সুদর্শন দলে রয়েছেন, যদি তিনি ফিট থাকেন তাহলেই তিনি খেলবেন, অথবা অন্য কেউ খেলবেন। কে খেলতে পারেন আমি এর পরের নামটাই বলছি, ধ্রুব জুরেল। তিনি হয়তো উইকেট কিপিং করবেন না, তবে অ্যাজ এ স্পেশালিস্ট ব্যাটার তিনি খেলতে পারেন। রবীন্দ্র জাদেজা দুর্ধর্ষ ক্রিকেটার, এবং অনেকেই বলেন কপিল দেবের পর এরকম অলরাউন্ডার এসছে। কপিল দেব ফাস্ট বোলিং করতো, তিনি স্পিন বোলিং করেন, তবে রবীন্দ্র জাদেজা রেড বল ক্রিকেটে তার থাকাটা ভারতীয় দলকে কিন্তু শক্তি যোগাবে। কুলদীপ যাদব রয়েছেন, মানব সুতাররা এর আগে আমরা বলেছিলাম যে মানব সুতার ট্যালেন্টেড বোলার, এবং তিনি তার ট্যালেন্টটা শো করেছেন, তার প্রতিভা তিনি দেখিয়েছেন আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে। তাকে দলে নেওয়া হয়েছে। মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা নেই, সেই জায়গায় মোহাম্মদ সিরাজকে স্পিয়ার হেড রোলটা প্লে করতে হবে, এটা প্রত্যেকেই জানে। তাই মোহাম্মদ সিরাজের ওপর কিন্তু অ্যাডেড রেসপন্সিবিলিটি রয়েছে। একই সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণা রয়েছেন। প্রসিদ্ধ কৃষ্ণা যে উইকেটে খেলা হবে, শ্রীলঙ্কান উইকেটে, সেখানে কতটা কি করতে পারবেন সেটা অবশ্যই সময় বলবে। গুরনুর ব্রার, আমরা এর আগে স্টেডিয়াম বুলেটিনে বলছিলাম যে গুরনুর ব্রার প্রথম ম্যাচ যখন খেললেন ধরমশালায়, সেখানে কিন্তু ধারাবাহিকভাবে 140 কিলোমিটার প্রতি ঘন্টায় বোলিং করে গিয়েছেন, এবং এই বোলার আগামীর যে তারকা হতে পারে সেটা কিন্তু বলাই যায়। আর তাই গুরনুর ব্রারকে ভারতীয় নির্বাচকেরা সুযোগ দিয়েছেন, কারণ গুরনুর ব্রারের মধ্যে আগুন রয়েছে সেটা কিন্তু বুঝতে পারছে প্রত্যেকেই। দেবদত্ত পাডিক্কাল রয়েছেন। দেবদত্ত পাডিক্কাল ভালো ব্যাটার, অবশ্যই সুযোগ পাচ্ছেন না খুব বেশি, তবে দেবদত্ত পাডিক্কালকে দলে রাখা হচ্ছে। সারাংশ জৈন, এটা নির্বাচকদের, ভারতীয় নির্বাচকদের একটা মাস্টার স্ট্রোক বলা যেতে পারে, কারণ সারাংশ জৈন এমন একজন ক্রিকেটার যিনি মধ্যপ্রদেশে হয়ে খেলেন, মানে মধ্যপ্রদেশ থেকে উঠে আসছেন এই ক্রিকেটার। 33 বছর বয়সটা যে ফ্যাক্টর নয়, সারাংশ জৈনকে দিয়ে কিন্তু তিনি সে মানে নির্বাচকরা সেটা একটা বোঝাতে চাইছে। সারাংশ জৈন রয়েছে, এবং একই সঙ্গে তারপর যে নামটা বলবো, শেষ নাম যেটা, সেটা হচ্ছে যে আকিব নবী। অলরেডি আমি আকিব নবী সম্পর্কে সব বলে দিয়েছি। আকিব নবীকে নেওয়া হয়েছে। আকিব নবী কি অভিষেক করবেন ভারতীয় দলের হয়ে শ্রীলঙ্কার মাটিতে, চূড়ান্ত একাদশে কি জায়গা পাবেন, তাহলে কিন্তু কাশ্মীর ক্রিকেটের জন্য একটা দুর্ধর্ষ ব্যাপার হবে। এর আগে আমরা কথা বলেছিলাম পারভেজ রাসুলের সঙ্গে, ইরফান পাঠানের সঙ্গে, সবাই কিন্তু উচ্ছ্বসিত। আজকে আপনারা যদি সোশ্যাল মিডিয়া দেখেন সেখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে উচ্ছ্বাস এই আকিব নবীকে নিয়ে।
তাই দেখা যাক যে যে স্বপ্নটা আকিব নবী ছোটবেলা থেকে দেখেছেন, আন্ডার-19-এ যখন তিনি খেলতেন, একটা সময় দুটো মানে স্পোর্টস শু কেনার জন্য তিনি এদিক ওদিক গিয়েছেন, ধার করেছেন, তারপর সেখান থেকে ভারতীয় দলের জার্সি গায়ে গলানো, এটা কিন্তু একটা রূপকথা। তাই সেলুট আকিব নবীকে এবং অনেক অনেক অভিনন্দন ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য। তাই এটাই বলা যে এই যে দল নির্বাচন হয়েছে সেটা নিয়ে একটাই প্রশ্ন, এবং সেই প্রশ্নটা হচ্ছে এটাই যে আবারও ফিরছি প্রথম সেগমেন্টে যেটা বললাম, বুমরাকে ফিটনেস সার্টিফিকেট দেওয়ার পর, মানে পাস সার্টিফিকেট দেওয়ার পর কি কারণে আবার তিনি মানে অসুস্থ হয়ে পড়লেন, চোটগ্রস্ত হয়ে পড়লেন এবং তাকে দলে রাখা হলো না। কারণ সামনে ওই একটাই জিনিস ধরা পড়ছে, সেটা হচ্ছে WTC র্যাঙ্কিংয়ে 5ম স্থানে ভারতীয় টিম, যেখানে 4র্থ স্থানে বাংলাদেশ রয়েছে। তাই গৌতম গম্ভীরের জন্য অ্যাসিড টেস্ট এবারের এই শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ। এর পরের খবরে আমরা আসব। পরের খবরে আসার আগে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে। ভারতীয় দল নির্বাচন নিয়ে আপনারা শুনলেন এতক্ষণ ধরে বিশ্লেষণ, তবে এখন একটা ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই। স্টেডিয়াম বুলেটিনে আপনারা দেখছেন স্টেডিয়াম বুলেটিন। ভারতীয় দল নির্বাচন নিয়ে অনেক কথা বললাম, অনেক ইনফো দিলাম, কাদের চাকরি যেতে পারে সেই কথাটাও বললাম। এগুলোর জন্যই আপনারা কিন্তু স্টেডিয়াম বুলেটিন দেখেন, কারণ এক্সট্রা কিছু যদি না পান তাহলে কেনই বা দেখবেন। আর আপনাদের ভালোবাসা পেয়ে এসেছি। এখন একটা কথা বলি যে এটাও কিছু এক্সট্রা জানবেন এই খবরেও, সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া। বরাবর তিনি ট্রেন্ডিং থাকেন, যাই করুন না কেন, হেয়ারস্টাইল চেঞ্জ করুন বা কোথাও ঘুরতে যান, সব সময় কিন্তু এই হার্দিক পান্ডিয়া ট্রেন্ডিং থাকেন। গতকাল তিরুমালায় ভোর 4টের সময় পুজো দিয়েছেন বান্ধবী মহিকাকে নিয়ে। এবার হার্দিক পান্ডিয়ার বিষয়টায় যেটা আমরা জানতে পারছি, আইপিএল যখন শেষ হয়নি, মানে গতবারের আইপিএলটা আপনারা মনে করে দেখুন, হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স খারাপ, মুম্বাই ইন্ডিয়ান্স কিচ্ছু করতে পারছে না, হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মা দুটো আলাদা লবি হয়ে গিয়েছে, এটা প্রত্যেকেরই জানা। এবং আমার পরিষ্কার মনে রয়েছে ইডেন গার্ডেন্সে যখন মুম্বাই ইন্ডিয়ান্স আসে খেলতে, সেখানেরই এক ক্রিকেটার প্রেস কনফারেন্স করতে আসে, তিনি প্রথমেই বলেন যে উই আর হ্যাপি ফ্যামিলি। যদি কিছু নাই থাকে, মানে দলের মধ্যে যে কোন্দলটা চলছে, যেটা মিডিয়ার কাছে চলে আসছে প্রকাশ্যে, সেটা ঢাকা দেওয়ার জন্য, ড্যামেজ কন্ট্রোল করার জন্য তিনি বলছেন আমরা খুব সুখী পরিবার। যে পরিবার সুখী হয় তাদেরকে বলার প্রয়োজন পড়ে না যে আমরা ভীষণ সুখী পরিবার। এবং তারপরের প্রশ্নটা আমার মনে পড়ে, হার্দিক পান্ডিয়া কি খেলবেন আগামীকালের ম্যাচে? তখন তিনি একদম মানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন এবং তিনি বলেন যে আমি ঠিক বলতে পারছি না হার্দিক পান্ডিয়া খেলবেন কি খেলবেন না। পরের ম্যাচ সম্ভবত হার্দিক পান্ডিয়া খেলেননি। আর ওটাই বলার যে এই যে দূরত্বটা, সেটা কিন্তু স্পষ্ট ছিল গত আইপিএলে। এবং হার্দিক পান্ডিয়া নিজে মুম্বাই ইন্ডিয়ান্সকে আনফলো করে দিয়েছিলেন আইপিএল চলাকালীন। ভাবতে পারছেন, মানে যে টিমের ক্যাপ্টেন সেই টিমকেই আনফলো করে দিচ্ছেন। এইসব সব হয় ভারতীয় ক্রিকেটে, অনেক এরকম গল্প রয়েছে। হার্দিক পান্ডিয়াটা হচ্ছে তখন একদম নতুন সংযোজন ছিল। এবার যেটা আমরা জানতে পারছি, আপনারা দেখছেন অনেক মিডিয়া রিপোর্টস দেখবেন যে হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য চেন্নাই সুপার কিংস ঝাঁপাচ্ছে, হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্স ঝাঁপাচ্ছে, কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন খুঁজছে, এটা একদম সঠিক। কলকাতা নাইট রাইডার্সের থেকে আজিঙ্কা রাহানে যখন বেরিয়ে যাচ্ছেন, তখন তাদের তো ক্যাপ্টেন্সিটা, মানে ওই যে পজিশনটা, সেটা তো ভ্যাকিউম হচ্ছে, সেটা তো ফিল আপ করতে হবে। তবে হার্দিক পান্ডিয়াকে যে নেওয়ার জন্য ঝাঁপাচ্ছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি, মুম্বাই ইন্ডিয়ান্স কি ছাড়বে হার্দিক পান্ডিয়াকে? যতই সম্পর্ক খারাপ থাকুক আইপিএল চলাকালীন, এখন আমরা যেটা জানতে পারছি যে হার্দিক পান্ডিয়াকে মনে হয় নাও ছাড়তে পারে। মুম্বাই ইন্ডিয়ান্স কর্মকর্তাদের সঙ্গে হার্দিক পান্ডিয়ার সম্পর্ক কিন্তু এখন অনেকটাই সুমধুর। মানে যে মানে কাঠিন্যটা ছিল সেটা গলতে শুরু করেছে, বরফ গলতে শুরু করেছে। হার্দিক পান্ডিয়াকে রেখে দেওয়ার ভাবনাও কিন্তু তারা করছে। এবং সেই জন্য ইন্টারেস্টিংলি মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে আমাদেরকে জানানো হয়, ট্রেড টক নিয়ে কোনো কথাই হয়নি কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। হার্দিক পান্ডিয়াকে নিয়ে এত বড় একটা স্টেটমেন্ট, যে যেখানে চেন্নাই সুপার কিংস নিয়ে একটা রিপোর্ট আসছে যে তারা শিবম দুবেকে ছেড়ে দিতে পারে হার্দিক পান্ডিয়ার জন্য, তার দর মানে হার্দিক পান্ডিয়ার দর 20 কোটি ছাড়িয়ে যেতে পারে। এবারে মুম্বাই ইন্ডিয়ান্স ডিফারেন্ট স্টান্স নিচ্ছে,
সেখানে বলা হচ্ছে যে হার্দিক পান্ডিয়া প্রসঙ্গে কোনো ট্রেড টক করা হয়নি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো এটাই যে 1+1=2। আপনারা প্রত্যেকেই জানেন, আমি অঙ্কে খুব একটা ভালো ছিলাম না, তবে এই যে সমীকরণটা চলছে এটা কিন্তু পরিষ্কার আমরা বুঝতে পারছি যে হার্দিক পান্ডিয়ার সঙ্গে সম্পর্ক এই মুহূর্তে মধুর হয়েছে। রোহিত শর্মা হয়তো আর 1 বছর কি 2 বছর আইপিএল খেলবে, সূর্যকুমার যাদবও 1 বছর কি 2 বছর আইপিএল খেলবে, তারপরে মুম্বাই ইন্ডিয়ান্সকে লিড কে করবে এটা কিন্তু চিন্তায় ঘুরপাক খাচ্ছে নীতা আম্বানির মাথায়। আর সেই জন্য কি পরামর্শে মানে সেই জন্য কি সমঝোতায় আসছে? মনে হচ্ছে সমঝোতায় আসছে, এবং সেই জন্যই মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে আমরা যা জানতে পারছি যে হার্দিক পান্ডিয়া মানে হাসিও পাচ্ছে, তিনি পুজো দিয়েছেন কালকে তিরুমালা মন্দিরে, মানে এটার পরেই পুজো দিলেন কিনা আমি জানি না, এবং চুল কেটে ফেলেছেন। যাই করুন না কেন হার্দিক পান্ডিয়া ট্রেন্ডিং, হার্দিক পান্ডিয়াকে কিন্তু রাখার চিন্তা ভাবনাও করছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাই এখনই অন্য ফ্র্যাঞ্চাইজি কর্তারা এত উতলা হবেন না, কারণ হার্দিক পান্ডিয়া ম্যাচ উইনার, আপনারা প্রত্যেকে সেটা জানেন আর আমরাও জানি। তাই হার্দিক পান্ডিয়া আর মুম্বাই ইন্ডিয়ান্স এটা নিয়েও একটা ওয়েব সিরিজ। হার্দিক পান্ডিয়া নিয়ে তো খবর বললাম, এবার পরবর্তী খবরে আসার জন্য মানে আসবো অবশ্যই পরবর্তী খবরে। পরবর্তী খবর যেটা আমরা বলবো, পরবর্তী খবর হচ্ছে কমনওয়েলথ গেমস। পরবর্তী খবরে কমনওয়েলথ গেমস নিয়ে এটাই বলবো যে কমনওয়েলথ গেমস তো শেষ হয়ে গিয়েছে। ভারতীয় দলের পারফরমেন্স যদি গতবারের কমনওয়েলথ গেমস আপনারা দেখেন, সেখান থেকে কিন্তু অনেকটাই মানে ডাউন বলবো। হ্যাঁ, অনেক ইন্সপিরেশনাল স্টোরি আমরা পেয়েছি, সেটা নিয়ে আবারও কথা বলবো। তবে আমি একবার বলে রাখি আরও একবার যে গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতের পদক তালিকার দিক থেকে ভারত চতুর্থ স্থানে, 13টি সোনা, যেখানে গতবার 22টি সোনা ছিল, 17টি রূপো, 9টি ব্রোঞ্জ, টোটাল পদকের সংখ্যা 39। গতবার আমি ভুল না হলে 61 ছিল টোটাল পদকের সংখ্যা। তবে ওটাই বলা যে যারা যারা জিতেছেন পদক তারা কিন্তু এক একজন ইন্সপিরেশন, এবং এর আগেও আমরা বলেছি বেশ কিছু নাম। অস্মিতা দের নামটা বারবার স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ যে বিভাগে তিনি সোনা জিতেছেন ভারত এর আগে সেই বিভাগে সোনা জেতেনি। তাই অস্মিতা দের নামটা বারবার আসবে এবং জলজল করবে। কেন জলজল করবে? কারণ তার বাবা স্বপ্ন দেখতেন তার মেয়ে বিশ্ব মঞ্চে সোনা জিতবে, এবং সেই স্বপ্নটা সত্যি হয়েছে। বাবা 6 মাস আগে মারা গিয়েছেন। বাবা সাইকেল মেকানিক ছিলেন, 300 টাকা দৈনিক রোজগার। সেখান থেকে স্বপ্ন দেখতেন যে এরকম একটা বিশ্ব মঞ্চে গিয়ে তার মেয়ে সোনা জিতবেন। তাই 6 মাস আগে যখন বাবা মারা যান তখন তার মার ক্ষেত্রেও কিন্তু লড়াইটা ভীষণ কঠিন হয়ে পড়ে তার মেয়েকে নিয়ে, এবং অবশেষে 6 মাস পর এই অস্মিতা দে তিনি সোনা জিতলেন। তার চোখ ভিজে আসছিল এবং তিনি বাবাকে উৎসর্গ করেছেন। এই বাবা 1 লক্ষ টাকা লোন নিয়েছিলেন তার মেয়েকে যাতে ভালো করে অনুশীলন করানো যায় সেই জন্য, এবং অবশেষে স্বপ্ন সত্যি। স্বপ্ন যদি আপনারা দেখেন না, তাহলে সেই স্বপ্ন কোনো না কোনো দিন গিয়ে সত্যি হয়। ওই যে শাহরুখ খানের এক ডায়লগ মনে পড়ছে, अगर किसी चीज अब दिल से चाहो तो पूरी कायनात जुड़ जाता है उसे मिलाने के लिए। অস্মিতা দের কাহিনীটা বোধহয় অনেকটা এরকমই। আরেকজনের কথা বলবো, সোনাম রানা। গতকালই আমরা বলছিলাম যে এই সোনাম রানা শর্টপুট বিভাগে সোনা জিতেছেন। তিনিও কিন্তু এই মানে যে প্যারা শর্টপুট ইভেন্ট সেটাতেও কিন্তু প্রথম সোনা জিতলেন, এবং তার কাহিনীটাও ভারী চমৎকার। তিনি যে সোনা জিতলেন তার আগে আমি একটু কাহিনীটা বলি যে ল্যান্ড মাইনে তার একটা পা চলে যায়, তারপরেও তিনি আশা ছাড়েননি এবং তারপরেও কিন্তু তিনি সোনা জিতেছেন। এই জন্যই বলার যে স্বপ্ন দেখুন, কারণ যতই প্রতিবন্ধকতা আসুক, প্রত্যেকের জীবনে প্রতিবন্ধকতা আসে, অবশেষে স্বপ্ন দেখলে এবং সঠিক অনুশীলন করলে আপনার স্বপ্ন সত্যি হবে। এখানেই শেষ করতে হচ্ছে আজকের স্টেডিয়াম বুলেটিন। আপনারা দেখছেন, আপনারা ফিডব্যাক দিচ্ছেন প্রতিদিন, আমরা দেখছি এবং ভালো লাগছে, কারণ প্রত্যেক দিনের এপিসোডে আমাদের চেষ্টা থাকে যেটা বাকি মিডিয়া বলবে তার থেকে মানে কিছু এক্সট্রা দেওয়ার, এবং সেটা আমরা আশা করি দিতে পারছি এবং আরও দেওয়ার চেষ্টা করব। আরও কিছু এক্সক্লুসিভ স্টোরিজ, ইন্টারভিউজ দেওয়ার চেষ্টা করব আগামীতে। তবে আজকে
এখানে শেষ করতে হচ্ছে। আমি জয়জ্যোতি এখানেই সাইন অফ করছি স্টেডিয়াম বুলেটিন থেকে। তবে আপনারা অবশ্যই দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।